আসসালামু আলাইকুম দর্শক। আর কত রক্ত ঝরলে তুমি বিশ্বাস করবে আমি আঘাত পেয়েছি। কথাটা এই কারণে বলছি যে প্রিন্সের পেছনে স্টার সিনেপ্লেক্স এমন ভাবে লেগেছে, এমন ভাবে লেগেছে যে প্রিন্সকে মাটিতে শোয়াই দেওয়ার একটা পণ করেছে এরকম একটা ভাব। গত ২০ বছর যাবৎ স্টার সিনেপ্লেক্স লাইসেন্স ছাড়া বিজনেস করছে। সম্ভবত ভোক্তা অধিকার পরিষদ বা একটা সরকারের পক্ষ থেকে কয়েকজন সরকারি অফিসার দেখলাম গেল স্টার সিনেপ্লেক্সে এবং তাদেরকে আলটিমেটাম দিয়ে এসেছে ৭ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে আমি ব্লা 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 ব্লা। মানে স্টার সিনেপ্লেক্সের খবরদারি কত দূর ছিল, কত উপরে ছিল, কোন লেভেলের ছিল যে ২০ বছর তারা লাইসেন্স ছাড়া ব্যবসা করেছে। আপনারা জানেন স্টার সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী কোন দল করতেন এবং সেই আমলে তাদের কতটুকু ক্ষমতা ছিল। বাংলাদেশের পায়োনিয়ার সিনেপ্লেক্সে পায়োনিয়ার হওয়ার কারণে তারা এক ধরনের রামরাজত্ব করে গেছে। টিকিট প্রাইসিং থেকে শুরু করে টিকিটের সঙ্গে খাবারের একটা বিষয় থাকে, খাবারের উপরে ব্যবসা করা। মানে স্টার সিনেপ্লেক্সে ৮০ টাকার পপকর্ন ৮০০ টাকায় বিক্রি হয়, ২০ টাকার কোক বা পেপসি ১৫০ টাকায় বিক্রি হয়। শুধুমাত্র পানিটা বোধহয় তারা গায়ের রেটেই বিক্রি করে। যাই হোক, ব্যবসা তারা করুক, করবে, খাওয়া যে ইচ্ছে কিনবে, না ইচ্ছে এরা কিনবে। যে পরিমাণ তারা ইনকাম করে সেই পরিমাণ সার্ভিস কি তারা দর্শকদেরকে এনশিওর করেছে কখনো? অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তি, সিনেমা দেখতে গেলে এই সিনেমা না দেখে ওই সিনেমা দেখেন, ওই সিনেমা না দেখে এরকম একটা ইন্টারনাল কনস্পিরেসি, এরকম হাবিজাবি বহু কমপ্লেন আছে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে। টিকিট না দেয়া, টিকিট থাকতেও টিকিট না দেয়া, একটা সিনেমাকে ধরাশয়ী করা, একটা সিনেমার পেছনে লাগা, একটা সিনেমার গলা টিপে হত্যা করা, শো কমিয়ে দেয়া, সিনেমা ভালো যাচ্ছে, শো কমিয়ে দিচ্ছে। এই ধরনের নানান অভিযোগ, 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 অভিযোগ। যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার নিয়ে এত অভিযোগ নাই, যত অভিযোগ স্টার সিনেপ্লেক্স নিয়ে। কারণ কি, এদের অনেকগুলো চেইন, এদের অনেকগুলো শাখা। স্টার সিনেপ্লেক্সকে যদি আপনারা শিক্ষা দিতে চান, স্টার সিনেপ্লেক্সকে যদি আপনারা টেক্কা দিতে চান, বা স্টার সিনেপ্লেক্সকে যদি কেউ চার্জ করতে চায়, তাহলে আর একটা স্টার সিনেপ্লেক্স আমাদের দরকার, আর একটা চেইন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স দরকার। এই যে প্রডিউসার ২০ কোটি টাকা খরচ করেছে বলছে প্রিন্সের ইয়েতে, বাজেট, এই ২০ কোটি টাকা দিয়ে যদি প্রডিউসার ২০টা ছোট ছোট সিনেপ্লেক্স করতো বিভিন্ন জায়গায়, বা 10টা ছোট ছোট সিনেপ্লেক্স করতো, আজকে এই প্রডিউসারের এই 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 সিচুয়েশনের সামনে পড়তে হতো না। আমাদের দেশে আমাদের দেশে বড় বড় ব্যবসায়ী আছে যারা হুট করে ব্যবসা নেমে পড়ে মার্কেটটা রেডি না করে। ধরেন আপনার কাছে আপনি দেখতে পাচ্ছেন যে এইবার পেঁয়াজের দাম অনেক বেশি। আপনি আগামী বছর বিঘার পর বিঘা জমি কিনলেন, কিনে পেঁয়াজ চাষ করলেন। তো ওই পেঁয়াজটা যে কোথায় বিক্রি করবেন, মার্কেটে কার কাছে নিয়ে যাবেন, কোথায় গেলে একটু দাম বেশি পাবেন, ঠিকমতো বিক্রি হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামায় না। পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজের চাষ কর। শাকিব খানের সিনেমার আয় বেশি, শাকিব খানের উপরে বাজেট ইনভেস্ট কর। কিন্তু ইনভেস্ট যে করবেন, সেই ইনভেস্টটা উঠায় নিয়ে আসবেন কিভাবে, সেই চিন্তাটায় রিস্ক ম্যানেজমেন্ট একটা বিষয় আছে ব্যবসার ক্ষেত্রে। আমি ব্যবসার স্টুডেন্ট না, আমি আইটির স্টুডেন্ট ছিলাম, ব্যবসা অতটা বুঝি না, তবে বিজনেস একটা সাবজেক্ট আমাদের ছিল। সেই সাবজেক্ট বা ব্যক্তিগত অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি একটা জিনিস বুঝতে পারি,
যে আমি যদি কোনো একটা জায়গায় ইনভেস্ট করি, তার আগে আমাকে বের করতে হবে যে এই ইনভেস্টটা থেকে আমি প্রফিটটা কিভাবে নিয়ে আসবো, বা আমার ইনভেস্টমেন্টটা যে জলে যাবে না সেটা কিভাবে এনশিওর করবো। সাপোজ আমি যদি একটা নাটকও বানাই, আমি এই নাটকটায় যদি আমি ইনভেস্ট করি 2 লাখ টাকার কথাই ধরলাম, এই 2 লাখ টাকা যদি আমি একটা নাটকে ইনভেস্ট করি, 2 লাখ টাকা আমার কিভাবে উঠে আসবে সেটাকে আমি আগে এনশিওর করবো, তারপর আমি 2 লাখ টাকা দেবো। কিন্তু আমাদের ফিল্ডে হয় কি যে আবেগে অনেক কাজ করে ফেলি, তখন বিবেক কাজ করে না। যখন আবেগ কাজ করে তখন বিবেক কাজ করে না, আবেগে অনেক কিছু করে ফেলি। তো সেই জায়গা থেকে আবেগের বশবর্তী হয়ে আমাদের সিনেমার প্রডিউসার, প্রিন্সের সিনেমার প্রডিউসার প্রচুর টাকা খরচ করে ফেলছে। তার বিবেকটা খাটিয়ে সে এর আগে কিভাবে কি করতে হবে, পোস্ট প্রোডাকশনে কি করতে হবে, প্রি প্রোডাকশনে কি করতে হবে, শুটিং যদি জটিলতা হয় তাহলে যে আরো 30টা দিন এক্সট্রা হাতে রাখবো, যদি শুটিং ঠিক মতো না করতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, রাষ্ট্রীয় দুর্যোগ হতে পারে, আন্তর্জাতিক দুর্যোগ হতে পারে, যুদ্ধ আসতে পারে, অনেক রিস্ক ম্যানেজমেন্ট আছে যেগুলোর কারণে আমরা একটা ডে, একটা দিন বা একটা সময় স্টকে রাখি, যে এই সময়টা না করতে পারলে ওই সময় না। তার অনেক প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, প্ল্যান এফ পর্যন্ত নাকি চলে গেছে আর্টিস্টের শিডিউল জটিলতার কারণে। স্বাভাবিক, এটা হওয়ার কথা ছিল, কারণ তারা অনেক, যাই হোক এই বিষয়ে আর কথা না বলি, এটা অনেক বলছে এটা নিয়ে। এখন যেটা হয়ে গেছে যে যেভাবেই হোক একটা নতুন প্রডিউসার আসছে, যেভাবে হোক একটা নতুন ডিরেক্টর আসছে, ভাই শাকিব খানের এখানে কিছু যায় আসে না, শাকিব খানের কোনো ক্ষতি হবে না, বিন্দুমাত্র ক্ষতি হবে না। কে বলছে প্রিন্স খারাপ গেলে শাকিব খানের ক্ষতি হবে? দরদ খারাপ গেছিল, শাকিব খানের কোনো ক্ষতি হয়েছে? হয়নি। প্রিন্সের মতো এরকম 10টা ছবি খারাপ গেলেও শাকিব খানের কোনো ক্ষতি হবে না, কারণ একটা হিরোর প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার যায় না। একটা ফ্লপ হবে, একটা এভারেজ যাবে, একটা হিট যাবে, একটা সুপার হিট যাবে, এভাবে একটা হিরোর সিনেমা আসে। সো খারাপ গেলে যাবে আবু হায়াত মাহমুদের, খারাপ গেলে যাবে প্রডিউসার। এখন এই যে 20 কোটি টাকা, বা ধরি 10 কোটি টাকা, 20 কোটি টাকা নেয়, ধরি 15 কোটি টাকা খরচ করছে, এই 15 কোটি টাকা খরচ করার মতো, বাজেট খরচ করার মতো কলিজাওয়ালা প্রডিউসার বাংলাদেশে কয়টা আছে? ভাই বাংলাদেশে তো এখনো তো প্রচুর প্রডিউসার আছে জীবিত, যারা একসময় এই সিনেমা থেকেই শত শত কোটি টাকা প্রফিট করে নিয়ে গেছে। সেখান থেকে, সেই প্রিমিয়াম থেকেও তো এসে একটা সিনেমা তারা বানাচ্ছে না, অথচ স্টেডিয়ামের বাইরে বসে তারা অনেক বকবক করছে, অনেক বড় বড় কথা বলছে। যাই হোক ওই বিষয়টা যেই, আমার খুব খারাপ লাগে এই প্রডিউসারের জন্য, খুব মায়া লাগতেছে এই প্রডিউসারের জন্য, খুব কষ্ট লাগতেছে, লিটারালি খুব কষ্ট লাগতেছে এই প্রডিউসারের জন্য। বেচারার একটা সিনেমা নিয়ে আসছে, কোনো হলে ডিসিপি সমস্যা হয় না, শুধু স্টার সিনেপ্লেক্সে ডিসিপি সমস্যা হয়। এবং এই ডিসিপি স্টার সিনেপ্লেক্সে অন্যান্য যারা ডিসিপি করে তারপরে জমা দেয়, তাদেরকে দিয়েও ডিসিপি করা স্টার সিনেপ্লেক্সে জমা দেওয়ার পরেও সেই ডিসিপিতে সমস্যা। এখন সে নতুন প্রডিউসার, তার তার পায়ের নিচে মাটি নাই বলে সেই স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। কতটা কষ্ট বুকের মধ্যে চাপা দিয়ে দাঁতে দাঁত কামড়ে খালি সহ্য করে যাচ্ছে এই প্রডিউসার। হয় হারায় যাবে, না হয় সে এখান থেকে শিক্ষা নিয়ে স্টার সিনেপ্লেক্সের চেয়ে বড় কোনো চেইন সিনেপ্লেক্স সে বাড়ানোর উদ্যোগ নিবে, এবং এভাবে স্টার সিনেপ্লেক্সকে শিক্ষা দেওয়া সম্ভব। দেয়ার ইজ নো আদার ওয়ে। কাছে যদি 50টা সিনেপ্লেক্স থাকতো স্টার সিনেপ্লেক্সের বাইরে, ওদেরকে কেউ ঘোরা ধরতো, ওরা তখন এই সমস্ত প্রডিউসারের পায়ে ধরতো যে ভাই আমার কাছে আসেন। ওই যে দেখেন ঈদে যখন শপিং করতে যাবেন, বা যে কোনো সময় মার্কেট শপিং করতে যাবেন, দুই পাশে তো দোকান থাকে, মাঝখান দিয়ে আপনারা হেঁটে যান, দেখবেন দোকানের সামনে যত বড় শপিং মলই হোক, দোকানের সামনে দেখবেন কারণ বলার ভঙ্গি আলাদা। দোকানের সামনে একটা করে ছেলে, একটা করে মেয়ে দাঁড়িয়ে থাকে, আপা আসেন, আপা আসেন, আপা আসেন, আপা আসেন। এটা, এই বলার ভঙ্গিটা স্ট্যান্ডার্ড অনুযায়ী, দোকানের স্ট্যান্ডার্ড অনুযায়ী আলাদা। ঠিক তেমনি স্টার সিনেপ্লেক্স তাদের মতো করে আলাদা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে এই প্রডিউসারকেই, এই প্রডিউসারের পায়ে ধরতে পারলে যে আসেন আমার কাছে আসেন, এই সুযোগ দিব, আপনার সিনেমা চালাইলে আপনাকে আমরা এই ফ্যাসিলিটিস দিব, আপনার দর্শকদের আমরা এই ফ্যাসিলিটিস দিব, আসেন, তাও আসেন। আজকের এই দিন আপনাদের এই জন্যই দেখতে হচ্ছে যে আপনারা মার্কেট
যাচাই করে আসেন নাই। আপনার সিনেমা রিস্ক ম্যানেজমেন্ট যাচাই করে আসেন নাই। আপনি 20 কোটি টাকা ইনভেস্ট করতেছেন, 10 কোটি টাকা ইনভেস্ট করতেছেন, এই 10 কোটি টাকা কি আপনার সৎ পয়সা উপার্জন করা টাকা? যদি সৎ পয়সা উপার্জন করা টাকা হতো তাহলে আপনি অবশ্যই এই রিস্ক ম্যানেজমেন্টটা বিবেচনা করে মার্কেটে আসতেন। আপনি যে কোনো বিজনেসে ভাই, এই যে রিসেন্টলি নবীন ফ্যাশনকে দোকান বন্ধ করা দিল মাইকেল। সে 350 টাকায় পাঞ্জাবি বিক্রি করতে গেছে, সে কোয়ালিটি পাঞ্জাবি দিতে গেছে, সে ভালো একটা কাজ করতে গেছে, তাদের দিছে বাঁশ মাইরা। তারপরে হাসনাত আব্দুল্লাহ আসছে, তার সঙ্গে আসছে, ওসিকে ক্লোজ করছে, এগুলো ভিন্ন বিষয়। কিন্তু এই যে যারা আগে থেকে সিন্ডিকেট করে আছে, যারা আগে থেকে একটা ব্যবসা দখল করে আছে, সেই ব্যবসায় নতুন কাউকে তারা কখনোই ঢুকতে দিবে না। এরা হচ্ছে এলাকার কুত্তার মতো। একটা এলাকায় যদি 7টা কুত্তা থাকে, সেই সেই এলাকায় যদি নতুন কোনো কুত্তা ঢুকে, দেখবেন কিভাবে ঘেউ ঘেউ করে। এই এক্সপিরিয়েন্সটা আমার আমার জানা মতে কম বেশি সবার ভিতরেই আছে, যে একটা এলাকায় যখন নতুন কোনো কুকুর ঢুকে, তখন অন্যান্য কুকুরগুলো কিভাবে থাকবে, মানে কামড় দেবে না, কিন্তু এমন আচরণ করবে যে ওর জীবনের সবচেয়ে বড় ভুলটা করছে এই এলাকায় এসে। আই ফিল যে প্রিন্সের প্রডিউসারের এই মুহূর্তে এই ফিলিংসটাই হচ্ছে যে জীবনের সে সবচাইতে বড় ভুলটা করছে সিনেমা ইনভেস্ট করে। অথচ এই প্রডিউসারকে যদি আমরা বাঁচায় রাখতে পারতাম, তাইলে এরকম এই যে এই সিনেমা থেকে যা আসতো, এটাই তো আমার আর একটা সিনেমার রোল হতো, বা আরো 2টা সিনেমা সে করতো। যেমনটা বরবাদের প্রডিউসারকেও কিন্তু এগুলো ফেস করে আসতে হয়েছে। আজকে বরবাদের প্রডিউসার চুপ করে আছে, কারণ কাদাটা তার গায়ে লাগে নাই। তার গায়ে যদি কাদাটা লাগতো, তাহলে সেও কিন্তু এই প্রডিউসারের পাশে দাঁড়াইয়া তার প্রতি সহানুভূতিশীল হতো, তার কথায় সুর মিলিয়ে কথা বলতো। সে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে আসছে, ঠিক তার চাইতে কয়েক গুণ বেশি জঘন্য এক্সপিরিয়েন্স পাচ্ছে প্রিন্সের প্রডিউসার। সিনেমা খারাপ হোক ভাই, একটা সিনেমা খারাপ হইতেই পারে, একটা সিনেমার মেকিং খারাপ হইতেই পারে। সেই সিনেমা খারাপ কিনা ভালো, সেটা তো সিনেমা হলের দর্শক সেটাকে ডিসিশন দিবে, রায় দিবে। ঈদের 5 দিন পরে যখন সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে উঠে, সেই সিনেমা হাউসফুল, সবগুলো টিকিট বিক্রি হয়ে যায়। সেই দর্শক যখন টিকিট সেই সিনেমা দেখতে আসে, তখন বলে ভাই এসি কাজ করছে না। আগে ডিসিপি কাজ করে নাই, এখন এসি কাজ করছে না। সামনে বলবে ভাই সিট ফুটা, ওয়াল থেকে পানি পড়ে, মানে আপনার সিনেমা চালাবে না ভাই, আপনার সিনেমা চালাবে না। এখন সরাসরি তো বলতে পারতেছে না, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন দিক দিয়ে বলতেছে। তো আপনিও নাছর বান্দা বেহায়া, ওনার ওইখানেই আপনি চালাবেন, আপনি ওনার ওইখানেই চালাবেন। আপনি ঘোষণা দেন, বয়কট করেন স্টার সিনেপ্লেক্সকে। আজকে আপনি স্টার সিনেপ্লেক্সকে বয়কট করবেন, কালকে আরেক প্রডিউসার এসে সেই গার্ডসটা দেখাবে যে আমার সঙ্গে ইয়ে করো, পলিটিক্স করো, যাও আসলাম না তোমার এখানে। আমি যদি তোমার এখানে আসি, ফায়দা শুধু আমার হবে না, তোমারও হবে। তুমি তো ভাই টিকেটের প্রিমিয়াম টাকাটাই নিয়ে যাবা, আমার তো 4 ভাগের 1 ভাগ টাকা দিবা। তোমরা এসির বিল, বিদ্যুৎ বিল, অমুক বিল, তমুক বিল, এই বিল সেই বিল করে 4 ভাগের 3 ভাগ টাকাই তোমরা নিয়ে যাও, 1 ভাগ টাকা আমাকে দাও। তারপরেও তোমরা পলিটিক্স করো। আই উঠছে যে প্রিন্সের প্রডিউসারের গার্ডস থাকা উচিত স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমা নিয়ে আসা। চালাবো না তোমাদের এখানে আমি সিনেমা। ভাই যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে বাংলাদেশে, সেইগুলোকে আপনারা কনসেন্ট্রেট করেন। সিঙ্গেল স্ক্রিনের পরিবেশটাকে আগে শুরু করেন অ্যাটলিস্ট আপনারা। খুব বেশি টাকা খরচ করা লাগবে না। প্রতিটা সিনেমা হলে আপনি 1 লাখ টাকা অনুদান দেন, 10টা সিনেমা হলে 10 লাখ টাকা অনুদান দেন। এই 10 লাখ টাকা অনুদান আপনারা নিজেরাই খরচ করেন, জাস্ট রেনোভেট করেন, আর কিচ্ছু না। সিনগুলো একটু সংস্কার করে দেন, পেইন্ট করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, আর কয়েকটা ফ্যান লাগাই দেন, দ্যাটস ইট। আমি সৈনিক ক্লাব বলেন, মানে সিঙ্গেল স্ক্রিন যে কটা আছে ঢাকা শহরে, আমি গেছি ভাই, রুচিতে লাগবে, মানে রুচিতে ঠেকবে যে এই দরজা দিয়ে আমি ঢুকবো।
ভাই একটা জায়গায় বসে 3 ঘন্টা সিনেমা দেখবো, সেখানে আমার রুচিতে যদি বাঁধে যে আমি এখানে কি করে বসবো, কি করে 3 ঘন্টা সময় ব্যয় করব, কি করে এই দরজাতে ঢুকবো, কি করে এই সিচুয়েশনের মধ্যে আমি থাকবো, এরকম যদি একটা হলের পরিবেশ হয়, তাহলে সেই হল থেকে আপনি কিভাবে ফিডব্যাক আশা করেন? দর্শক কিভাবে সেখানে যাবে? এই জন্যই দর্শক বেসিক্যালি 100 টাকা 200 টাকা বেশি খরচ করলেও তারা সিনেপ্লেক্সে যায়। সিঙ্গেল স্ক্রিনের কোনো বিকল্প নাই। সিনেপ্লেক্স সিনেপ্লেক্সের জায়গায় সিঙ্গেল স্ক্রিনের জায়গায় ভাই, আপনি একজন বাদামওয়ালাকে সিনেপ্লেক্সে নিতে পারবেন না, আপনি একজন রিক্সে সিনেপ্লেক্সে নিতে পারবেন না, আপনি একজন নিম্ন আয়ের মানুষকে সিনেপ্লেক্সে নিতে পারবেন না। যার মাসিক আয় ধরেন 20,000 টাকা, তাকে আপনি সিনেপ্লেক্স নিতে পারবেন না, কারণ তার 20,000 টাকা ভাগ করা, যে তাকে 4,000 টাকা রুম ভাড়া দিতে হবে, 4,000 টাকা দিয়ে তার সন্তানের খরচ করতে হবে, পড়ালেখা খরচ করতে হবে, 4,000 টাকা মা বাবাকে দিতে হবে, 4,000 টাকার বাজার করতে হবে, আর 4,000 টাকা দিয়ে মেডিকেল খরচ করতে হবে। এইখান থেকে সে 500 টাকা কিভাবে বের করবে সিনেমার জন্য? একজনের জন্য বের করতে হবে না, পুরো পরিবারের জন্য 2,000 টাকা কিভাবে বের করবে? বাংলাদেশে কত মানুষ আছে যারা 20,000 টাকায় করে? হ্যাঁ, তারা 200 টাকা, 100 টাকা, 50 টাকা বের করতে পারবে সিনেমা দেখার জন্য। সেই জায়গাটা আপনারা ইনশিওর করতে পারছেন না। সেই জায়গাটা ইনশিওর করা উচিত, সিঙ্গেল স্ক্রিন গুলাকে ইনশিওর করা উচিত, ঠিকঠাক করা উচিত। আজকে সিঙ্গেল স্ক্রিন দিয়ে কেউ কথাই বলে না। এই যে সাংবাদিকরা দেখেন ইন্টারভিউ করতে যায় হল হলে, ইভেন যারা আর্টিস্ট, আই উড সে যারা সিনেমার শিল্পী, তারা পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে যায় না, তারা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যায় ঘুরঘুর করে। এতটা হিপোক্রেট হইলে কেমনে একটা সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করবে? আজকে সিয়াম আহমেদের রাক্ষস শুধু সিনেপ্লেক্সে চলছে, ঠিক আছে, কিন্তু এই সিয়াম আহমেদের রাক্ষস যদি সিঙ্গেল স্ক্রিনে চলতো, আপনারা কি সিয়াম আহমেদকে কোনো সিঙ্গেল স্ক্রিনে কোনো ফুটেজে দেখতে পাইতেন? বা আজকে যদি আফরান নিশোর কোনো দম যদি কোনো সিঙ্গেল স্ক্রিনে চলতো, এই আফরান নিশোকে বর্ষা সিনেমা হলে, সৈনিক ক্লাব সিনেমা হলে দেখতে পাইতেন? পাইতেন না। ভাই শিল্পীরাও কিন্তু অনেক হিপোক্রেট। তাদেরকে বুঝতে হবে তাদের দর্শক তাদেরকে দিচ্ছে, যেই দর্শক তাদেরকে দিচ্ছে সেই দর্শকের ব্যথা আপনি বুঝবেন না, শুধু নিয়েই যাবেন দর্শকের কাছ থেকে। বাংলাদেশে এখনো এতগুলো সিনেপ্লেক্স হওয়ার পরেও এখনো বাংলাদেশে 50%-এর বেশি মানুষ সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখে। তার মানে মানুষের সিনেমা দেখার খুব আগ্রহ আছে, সিনেমা দেখার ইচ্ছা আছে, কিন্তু পরিবেশ নাই। এই পরিবেশটা সরকারের উপরে চাপ দিয়ে বসে থাকেন না, সরকারের উপরে ছেড়ে দিয়ে চাতক পাখির মতো বসে থাকেন না যে সরকার এগুলো ঠিক করে দিবে। আপনারা যে কটা প্রডিউসার আছেন, এক একটা প্রডিউসার যদি এক একটা হলের দায়িত্ব নেন, আমি লোন দিচ্ছি, সরকার তো লোন দিয়ে ইন্টারেস্ট দিবে, 4% হলেও নিবে, আমি আপনাকে কোনো লোন ছাড়াই আপনাকে টাকা দিচ্ছি, কোনো ইন্টারেস্ট ছাড়াই টাকা দিচ্ছি, আপনি হলটা ঠিক করেন। এই হলের মালিক গুলা যে কত বড় হিপোক্রেট, কত বড় মানে খারাপ, এই হলকে চুইসা 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 আজকে কোটিপতি হয়েছে, বাড়ি গাড়ি সব হয়েছে, কিন্তু এই হলের দিকে তাদের নজর নেই। তারা চিন্তা করে যে এই মুহূর্তে এই হলে 20,000 টাকা ইনভেস্ট করলে সেই 20,000 টাকা তুলতে পারবো না, অথচ কত 20,000 টাকা যেতে এই হল থেকে তারা বের করে নিয়ে গেছে। আজকে প্রত্যেকটা হল জরাজীর্ণ, প্রত্যেকটা হল একটা সাধারণ মানুষ, একটা স্বাস্থ্য সচেতন মানুষের ঢোকার পরিবেশ নাই, এরকম প্রত্যেকটা হলের অবস্থা। যাই হোক, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, অনেক কথা বললাম। প্রিন্সের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটি স্পষ্ট প্রতীয়মান, এবং এটি যে হবে না আগামীতে তাও না, আর অতীতে যে হয় নাই তাও না, এটা হবে, এটাই নিয়ম। এত কিছু বলার পরে অ্যাটলিস্ট এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটাই প্রকৃতির নিয়ম। কেউ কখনো আপনাকে জায়গা ছেড়ে দিবে না, আপনার জায়গা আপনার করে নিতে হবে। এখানে আসার আগে আপনি কোন চেয়ারে বসবেন সেই চেয়ারটা আগেই ডিসাইড করে নিতে হবে। আপনি একটা সভায় যাবেন, সেই সভায় আপনাকে কি চেয়ার দেওয়া হয়েছে কিনা সেটা আগে থেকে জেনে যাবেন। যাওয়ার পরে অপমানিত হবেন না, হওয়া উচিত হবে না। যাওয়ার পরে দেখলেন সবার চেয়ার আছে, আপনার চেয়ার নেই, এক্সট্রা একটা চেয়ার ডাইকে আনতে হবে, অথবা ওই পায়ের কাছে
মঞ্চের সামনে যেয়ে বসতে হবে। কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই। সো নিজের চেয়ার আগে ঠিক রাখেন, নিজের অবস্থান আগে এনশিওর করেন, তারপরে এই বিজনেসে আসেন। এগুলো জেনে বুঝে তারপরে মার্কেট যাচাই করে বিজনেসে আসেন, তাহলে হারাই যাবেন না এবং এত এত টাকা আপনার লোকসানও গুনতে হবে না। আর এই যে অপমানিত হচ্ছেন, ইনসাল্টেড হচ্ছেন, এই পরিস্থিতির শিকারও আপনার হতে হবে না। আমি সর্বশেষ একটি কথা বলবো, এখনো যদি আপনার গার্ডস থাকে, নিজের প্রডিউসারকে বলবো সিনেপ্লেক্স বয়কট করেন। দরকার নেই সিনেপ্লেক্স থেকে, আপনি সিঙ্গেল স্ক্রিনগুলোর দিকে মনোযোগী হন। নিজের অর্থায়নে আপনি সিঙ্গেল স্ক্রিন ঠিক করেন, নাহলে সিঙ্গেল স্ক্রিনে যেয়ে বসেন, কি করতে হবে দেখেন, সেটার দিকে মনোযোগী হন আগামীতে। ওই বিষয়গুলোর দিকে বা নিজে 4-5টা সিনেপ্লেক্স কিভাবে বানিয়ে তারপরে সিনেমা আসা যায় সেটার দিকে নজর রাখুন।